আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত 5 দিকে গিয়ে লেগেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর। আর এই এক গুলিকে ঘিরে ইউনূসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না, খুব সচেতনভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট। আসুন আমরা বিস্তারিত জানি যে একটি মাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাত করে দিতে পেরেছে। মেঘমল্লার বসুকে তো আপনারা সবাই চেনেন, নামে হয়তো চেনেন। ছেলেটির শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই, বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি, কিন্তু ইউনূস সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে 5-6টা পোস্ট করা হয়ে গেছে। এই ঘটনাটা বোঝা জরুরি। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসাবে। দেশের নিরাপত্তা অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে, তারপর সেগুলোর ক্লিপ বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইটে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে। আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই। কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেইটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই। শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে, এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা সেফ পলিটিক্স। আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এটা কিভাবে হলো, কারা হইতে দিল? এই পুরা ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলো, শাহবাগী বামপন্থী সবাই গালি দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস, স্পট অন মেঘমল্লার। একই কথা কিন্তু আমারও। হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল। এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল, সব প্রার্থী, এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, সুস্পষ্ট প্রোটোকল থাকবে, সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন্স করে দেওয়া হবে। এই যে নাটকীয় শিফট, এটা কাকতালীয় নয় কিন্তু। ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো, তখন হয়তো মানুষ প্রশ্ন করত তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই? ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব। এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি, গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে। এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল, একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে মার্কেটিং করা, দুটো একসাথে হয়ে গেছে। পাকা খেলোয়াড় এই ডক্টর ইউনূস। দ্বিতীয় লেয়ারে আসুন, যেখানে সরকার এক ঢিলে দুই পাখি নয় 4-5 পাখি মারার চেষ্টা করছে। হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে? সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনে নাম আছে বিএনপি পন্থী আইনজীবীর, যিনি ছাত্র দলের সাবেক নেতা, আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও। এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে, দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে, দায় তাহলে কার? কারা তাকে বের করেছে? সরকার হাসছে। এই ন্যারেটিভটা বিপজ্জনকভাবে চতুর, কারণ এতে একদিকে বিএনপিকে নিজের পায়ে নিজে কুড়াল মারলো টাইপ অপরাধী হিসেবে দাঁড় করানো যায়, আর একদিকে ছাত্রলীগের সাবেক ট্যাগটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়া দোষী বানানো যায়। মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিম মাঝখানে নিরপেক্ষ সাজে।
আসলে আমার মাথায় একটি বিষয় ঢুকতে চায় না, কেন কায়সার কামালরা এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ান যার সঙ্গে ছাত্রলীগের নাম থাকে? কেনই বা শিশির মনিররা আবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো? নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্রদল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয়, তাই না? কি বলেন? এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে, আন্তর্জাতিক ফ্রেম। ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে, নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে, সাথে সাথে অনুরোধ তাকে ধরিয়ে দিন, ফেরত পাঠান, আর হাদি হত্যা চেষ্টাকারীরা যেন সীমান্ত পাড়ি না দিতে পারে সেজন্য সহযোগিতা করুন। দুইটা মেসেজ একসাথে দেওয়া হয়, মানে প্যাকেজ করা হলো। এক, শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধী এবং সন্ত্রাসের আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে প্রমাণ করা যাচ্ছে। দুই, আমরা কিন্তু নির্বাচনে নিরাপত্তা নিয়ে সিরিয়াস, সন্দেহভাজনদের ধরতে এমনকি ভারতকে পর্যন্ত টান দিচ্ছি। একই সাথে প্রেস উইং থেকে জানানো হচ্ছে সন্দেহভাজনদের আইটি বিজনেস, বিদেশ সফর, সিঙ্গাপুর যাওয়া, সীমান্তে বিজিবির টহল, সবকিছু, মানে কত কিছু, মানে তারা কত ব্যস্ত। এখন এখানে বিএনপি, জামায়াত, এনসিপি এই তিন পক্ষকে আলাদা করে দেখলে আসল চিত্রটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। বিএনপির জন্য এই গুলিটা ডাবল ব্লো। একদিকে তাদের আইনজীবীদের জামিন সংযোগ তুলে ধরে আপনারা সন্ত্রাসীদের বন্ধু এই লেভেলে চেপে বসানো যাচ্ছে তাদের উপর। অন্যদিকে একই ইন্টারিম সরকার আবার এসব দলকে যমুনায় ডেকে বসাচ্ছে, জুস খাওয়াচ্ছে, ঐক্য ঠিক রাখুন, জুলাইকে অন করুন বলে নৈতিক সবক দিচ্ছে। বিএনপি যদি কঠিন হয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে চায় তখন এই জামিন ফাইল তাদের মুখের উপর সামনে তুলে ধরবে, মানে ছুড়ে দেবে। আর তারা যদি চুপ থাকে তাহলে তারা নিজেরাই মানুষের চোখে আত্মসমর্পণকারী পার্টি হয়ে যাবে এবং বোঝানো যাবে যে মির্জা আব্বাস এর সঙ্গে জড়িত। দুভাবেই ক্ষতি। জামায়াত এনসিপির জন্য এই গুলি অন্যভাবে লাভজনক। তারা শুরু থেকেই আগে গণভোট পরে নির্বাচন লাইনে খেলছে। এখন মাঠে গুলি, খুন, অস্থিরতার সিচুয়েশন তৈরির প্রতিটি ঘটনা তাদের হাতে নতুন যুক্তি যোগ করছে। দেখুন, দেশে স্বাভাবিক নির্বাচন সম্ভব না, আগে সিস্টেম পাল্টাতে হবে। ইউনূস সরকারের ভেতরের অংশ এই লাইনকে খুব খারাপভাবে অপছন্দ করছে বলে মনে করার কোনো কারণ নেই। কারণ গণভোট নামে যদি সংবিধান কেটে ছেটে নিজেদের দায়মুক্তির পথ তৈরি করা যায় তাহলে সব পক্ষের অপরাধ ধুয়ে ফেলার কাজে সুবিধা হয়। এবার আওয়ামী লীগের পজিশনটার কথা বলি। মজার ব্যাপার, এত বড় হামলা, এত আলোড়ন, অথচ দেশের মানুষ এই ঘটনায় আওয়ামী লীগকে খুব বেশি দায়ী ভাবছে না। এটা এখন খোলামেলায় বলা হচ্ছে, কারণ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা, নিরাপত্তা, ক্ষমতা, মাঠের নিয়ন্ত্রণ কোনোটাই এমন নয় যে তারা রাজধানীর মাঝখানে একটা ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করে পুরো ঝুঁকি নিজের ঘাড়ে নেবে। সরকারও সেটা জানে, তাই সরাসরি লিক করেছে। এই লাইনটা তারা নিজের মুখে না, বরং সোশ্যাল মিডিয়ার গুজববাজদের দিয়ে সাবেক ছাত্রলীগ, পুরনো ছবি, পুরনো পোস্ট এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাইছে। নিজের দূরত্ব থেকে, একটু দূরে থেকে তৃতীয় পক্ষ দিয়ে নোংরা কাজ করাচ্ছে সরকার। এটা ইন্টারিমের একটা স্ট্যান্ডার্ড টেকনিক হয়ে গেছে। আরেকটা গভীর লেভেল বলি, এই এক গুলির মাধ্যমে তারা মানুষকে আরেকটা মেসেজ দিচ্ছে। পুলিশের কাছে, সামরিক গোয়েন্দাদের কাছে, এনজিও, বুদ্ধিজীবী কার্টেলের কাছে অস্ত্র তোমরা রাখো, ন্যারেটিভ আমি চালাবো। থানা থেকে লুট হওয়া অস্ত্রের স্রোত, সেগুলোর রাজনৈতিক ব্যবহার, কার হাতে কি আছে, এসব প্রশ্নকে তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টেরোরিজম, ষড়যন্ত্র, অভ্যুত্থান বিরোধী সংগ্রাম টাইপ শব্দের নিচে তারা গুজে দিচ্ছে এইসব ব্যাপারটিকে। অথচ সত্যটা খুব সোজা। এই অস্ত্র এখন যারা হাতে পেয়েছে তারা কেউই গণতান্ত্রিক রাজনীতি করতে মাঠে নামেনি। তারা নেমেছে টার্গেট কিলিং আর ভয় ছড়ানোর কাজ করানোর জন্য। শেষ পর্যন্ত এই গুলি সবচেয়ে বড় আঘাত করেছে সাধারণ জনগণের মনে। মানুষ নিরাপত্তাহীন বোধ করছে। একদিকে ঘোষণা দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেব, অন্যদিকে বাস্তবতা হচ্ছে দিনে দুপুরে মোটর সাইকেল এসে গুলি করে পালিয়ে যাওয়া এখন রুটিন কাজ। আপনি হয়তো বাসায় বসে ভাবছেন যে ওদের নিজেদের ঝামেলা, আমার কি? কিন্তু পরের ধাপে যখন রাজনীতির প্রতিটি প্রতিপক্ষকে হত্যাযোগ্য, প্রতিটি সমর্থককে দাঙ্গাবাজ, প্রতিটি কণ্ঠকে ফ্যাসিস্ট বা এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, তখন এই একই অস্ত্র আপনার গলির মোড়ে থেকে আপনার ঘরেও ঢুকে যেতে পারে। 2024-এ যেটা করা হয়েছিল, আপনার ঘরের মধ্যে আপনাকে নিরাপদ থাকতে দেয়নি, আপনাকে মেরে ফেলে আপনাকে বানানো হয়েছিল অস্ত্র ক্ষমতা দখলের। বাংলাদেশ একসময় দেখেছে জাসদ অস্ত্রের রাজনীতিতে পড়তো, শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের গলা কেটেছে। এখন যাদের হাতে পাক মার্কিন মোল্লা মিলিটারি জোট অস্ত্র ধরিয়ে দিয়েছে তাদের পরিণতি আরো বেশি করুণ হওয়ারই কথা, কারণ এটা টেক্সাস না,
যেখানে লোকজন বন্দুক নিয়ে হাঁটে, আইনও সে অনুযায়ী চলে। এটা বাংলাদেশ। এখানে পুরুষদের বড় অংশই ঘরে বসে পরিবারকে ভয়, সামাজিক চাপের ভয়ে আর দুর্বলতার ভয়ে সারাক্ষণ একটা ভয় নিয়ে বাঁচে। বাইরে বড় বড় বুলি আওড়ায়, কিন্তু টান লাগলে সবার আগে পালায়। যে বন্দুক এখন সবার হাতে হাতে ঘুরছে, এই বন্দুক শেষ পর্যন্ত আপনার দিকেও তাক করা হতে পারে। এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না, তারা রাজনীতিতে এসেছে ভুল ম্যাপ হতে, আর তাদের স্ক্রিপ্ট লিখছে যাদের সেনানিবাসে পচা চিন্তা জমে আছে। এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না, তারা রাজনীতিতে আসার ভুল চিন্তা ভুলেও করবেন না, কারণ আপনার মাথার গ্যারান্টিতে কেউ দিতে পারবে না। 50 জনের নাম ইতিমধ্যে নাকি লিস্ট বেরিয়েছে, এই 50 জনকে হত্যা করা হবে। এটা যে সরকারই করাচ্ছে না, আপনি কি নিশ্চিত? এই হাদিকে দিয়ে শুরু হয়েছে, আরো কতজন হাদির এই লিস্টে আছে, ইতিমধ্যে সেই লিস্ট ভাইরাল হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য? হ্যাঁ, তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যিনি রক্ষক তিনিই ভক্ষক। ইউনূসকে তো চেনেন না, আপনাকে মারবে এবং আপনাকেই বলবে যে আপনি নিজে মাথায় নিজে গুলি করেছেন। এটাই হচ্ছে ইউনূসের রাজনীতি, এবং সেই রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ। হাদি উদ্বোধন শেষ নয়। ভালো থাকবেন।